দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকের বাছাই করা এক্সক্লুসিভ খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। দল বদলু বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জোট ভেঙে আবারও যোগ দিচ্ছেন বিজেপিতে। অপরদিকে পদ্মভূষণ সম্মান পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। মাদ্রাসা সিলেবাসে বিরাট বড় বদল। রাম মন্দির উদ্বোধনের পরপরই সিলেবাসে বদল। মাদ্রাসা সিলেবাসে যুক্ত হচ্ছে এবার রাম কথা, জানালো ওয়াকফ বোর্ড। অপরদিকে গয়নার দোকানে ডাকাতি, 4 জন দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা বিচারকের। ভারতের মাটিতেই এবার টাটা কোম্পানি তৈরি করবে চপার বা হেলিকপ্টার। দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে চপার। অপরদিকে এবার জ্ঞানবাপী মসজিদের নিচে মিলল ভাঙা মূর্তি, শিবলিঙ্গ। এছাড়াও আম আদমি পার্টির বিধায়কদের 25 কোটি টাকা করে দিয়ে কিনতে চাইছে বিজেপি। অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। বিস্তারিত জানাচ্ছি প্রত্যেকটি আপডেট, তার সাথে ওয়েদার রিপোর্টই আপনাদেরকে পৌঁছে দেব। বৃষ্টি শুরু হচ্ছে এই বেশ কয়েকটি জেলায়। জুড়ে থাকুন শেষ পর্যন্ত। খবরগুলোকে লাইক করে শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবেন। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার দেশীয় প্রযুক্তিতে ভারতেই চপার তৈরি করবে টাটা কোম্পানি। টাটার সঙ্গে হাত মিলিয়ে ভারতেই চপার বানাবে এয়ারবাস। এবার ভারতেই তৈরি হবে চপার। এয়ারবাস এবং টাটা গোষ্ঠী যৌথভাবে তৈরি করবে কপ্টার। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ভারত সফরকালেই ঘোষণা করল বিদেশ মন্ত্রক। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে দ্রুত শুরু হবে হেলিকপ্টার উৎপাদন ভারতের মাটিতে। আর এই উৎপাদন শুরু হলে বিপুল কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে। শুক্রবার বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা জানিয়েছেন, দুদেশ যৌথভাবে প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চুক্তি স্বাক্ষর করেছে। যৌথভাবে প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, চিকিৎসা গবেষণা এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। এ প্রসঙ্গে বিদেশ সচিব বলেছেন, H-125 হেলিকপ্টার তৈরি হবে ভারতে। ফ্রান্সের বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস এবং টাটা গোষ্ঠী যৌথ উদ্যোগে উৎপাদন শুরু করবে এবার ভারতের মাটিতে। দেশীয় যন্ত্রাংশের সাহায্যেই তৈরি হবে এই চপার। এই কপ্টারগুলি অর্থাৎ চপারগুলি বাণিজ্যিক কারণে ব্যবহৃত হবে। পাল্টিবাজ রাজনীতিবিদ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফের যোগ দিতে চলেছেন বিজেপিতে। শিওরে সংক্রান্তি ইন্ডিয়া জোটের সূত্রের খবর, ইন্ডিয়া জোটের অন্যতম নেতা বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ইউ টার্ন নিতে চলেছেন, যোগ দিতে চলেছেন আবার বিজেপিতে। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি বিজেপির সঙ্গে হাত মেলাতে চলেছেন। প্রসঙ্গত, বিগত দুদিনে ইন্ডিয়া জোটের দুই প্রধান অংশ মমতা ব্যানার্জি এবং অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন তারা পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবে কংগ্রেসের সঙ্গে জোট করবে না। দল বদলের ইতিহাস খতিয়ে দেখলে নীতিশ কুমারের নাম অনেক উপরে রয়েছে। বিহারের জোট থেকেও তিনি নিজেকে সরিয়ে নিতে চলেছেন বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তার নাম উঠে আসবে বলে অনেকেই ভেবেছিল। তবে আসন রফা নিয়ে যেভাবে টালবাহানা করছে কংগ্রেস, তাতে তিনি দলবদল করে ফের পদ্মফুলের সঙ্গে যোগ দিতে চলেছেন বলেই মনে করছে রাজনীতির কারবারিরা। আগামী রবিবার বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে আপাতত জানা যাচ্ছে। একজন বিধায়ককে 25 কোটি টাকা দিয়ে কিনতে চেয়েছে বিজেপি। টাকা দিয়ে বিধায়ক ভাঙাতে চেয়েছিল বিজেপি, অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। টাকা দিয়ে দিল্লির 7 জন আম আদমি পার্টির বিধায়ককে ভাঙিয়ে নিতে চেয়েছিল বিজেপি। এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করলেন এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার অভিযোগ, আপের 7 বিধায়কের সঙ্গে বৈঠক করে এক বিজেপি নেতা এবং প্রত্যেককে 25 কোটি টাকার বিনিময়ে দল বদলের প্রস্তাব দেয়। তাদের ভয় দেখানো হয়। আবগারি দুর্নীতি মামলায় খুব শীঘ্রই অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হবেন, এই বলেই সেই বিধায়কদের ভয় দেখানো হয়। তাই দল বদল করাটাই তাদের ক্ষেত্রে উপকার হবে বলেও জানানো হয়েছিল আম আদমি পার্টির ওই বিধায়কদের। একজন বিধায়ককে 25 কোটি টাকা করে দিয়ে কিনতে চেয়েছিল বিজেপি, অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের। অপরদিকে রাম মন্দির উদ্বোধনের পর মাদ্রাসার সিলেবাসে বিরাট বড় বদল করল উত্তরাখণ্ড। ঔরঙ্গজেব নয়, রামকেই চিনুক পড়ুয়ারা, বলছে ওয়াকফ বোর্ড। এবার মাদ্রাসার সিলেবাসে যোগ হচ্ছে রাম কথা। রাম মন্দির উদ্বোধনের পরপর বড় বদল। আসন্ন মার্চ থেকে উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ড অনুমোদিত মাদ্রাসার নতুন পাঠ্যপুস্তকের নয়া
সংযোজন হতে চলেছে রামকথা, অর্থাৎ এবার থেকে মাদ্রাসাগুলিতেও পড়ানো হবে রামের গল্প। দেরাদুনের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সাদাব শামস বেশ স্পষ্ট ভাষাতেই জানিয়েছেন, আমরা চাই মাদ্রাসায় অধ্যয়নরত শিশুরা ঔরঙ্গজেবের মতো নয়, ভগবান রামের মতো হয়ে উঠুক। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে ওয়াকফ বোর্ডের অধীনে মোট 117টি মাদ্রাসা রয়েছে এবং এই 117টি মাদ্রাসার মধ্যে দেরাদুন, হরিদ্বার, উধম সিং নগর এবং নৈনিতাল জেলার মাদ্রাসার পাঠ্যপুস্তকে এবার সংযুক্ত করা হচ্ছে ভগবান শ্রীরামের গল্প রামকথা। এই দিন সাদাব শামস আরও বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের নবী মোহাম্মদের পাশাপাশি ভগবান রামের জীবন কাহিনীও শেখানো হবে। অভিজ্ঞ মুসলিম ধর্মগুরুরাও এই পদক্ষেপের অনুমোদন দিয়েছেন বলেই তিনি জানিয়েছেন। এদিন সূত্রের খবর, চলতি বছরের মার্চ মাস থেকেই নয়া সিলেবাস চালু করার কথা ভাবছে ওয়াকফ বোর্ড। পুরুষোত্তম শ্রীরামের কাহিনীর সাথে পরিচয় করানো হবে মাদ্রাসার ছাত্রছাত্রীদের। অপরদিকে রানাঘাটের গয়নার দোকানে ডাকাতিতে 4 জন দোষীর যাবজ্জীবন সাজা। রানাঘাট মিশন রোডে অভিজাত স্বর্ণ বিপণীতে ডাকাতির ঘটনায় যাবজ্জীবন সাজার নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার 4 দোষীকে ওই নির্দেশ দেন রানাঘাট বিচার বিভাগীয় আদালতের বিচারক। বুধবার ওই 4 জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। গত বছরের 29 অগস্ট রানাঘাটে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে গয়নার শোরুমে। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক পুলিশকর্মী গুলি চালিয়ে দুষ্কৃতীদের ধাওয়া করেন। প্রশংসিত হন তিনি। ওই দিন 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরদিন গ্রেপ্তার হয় আরও একজন। প্রথম থেকে স্পষ্ট ছিল ভিন রাজ্যের গ্যাংটি রানাঘাট এবং পুরুলিয়ার আরেকটি শোরুমেও ডাকাতিতে যুক্ত। পরে দেখা যায় রানাঘাটে ধৃতরা বিহারের বৈশালী এবং ছাপড়ার বাসিন্দা। রানাঘাট মহকুমা আদালতে ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলার বিচার হয়। ঘটনার 72 দিনের মাথায় এই মামলায় 350 পাতার চার্জশিট দেন তদন্তকারীরা। এই মামলায় মূল অভিযুক্ত 4 জনকে বুধবার রানাঘাট মহকুমা আদালতে হাজির করানো হয়। কুন্দন কুমার যাদব, রাজকুমার পাসোয়ান, ছোট্টু পাসোয়ান এবং রিক্কি পাসোয়ান নামে 4 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। বৃহস্পতিবার দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। অপরদিকে পদ্মভূষণ সম্মান পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশিত হয়েছে। মোট 110 জনকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছেন 8 জন বাঙালি। দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের পদ্ম সম্মানে ভূষিত করা হয়। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়ে থাকে। এই বছর অভিনেতা মিঠুন চক্রবর্তী ছাড়াও পদ্মভূষণ পেলেন বাংলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঊষা উথুপো। ইতিমধ্যেই বাবরি মসজিদের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে রাম মন্দিরের। এবার কি তবে পালা জ্ঞানবাপী মসজিদের? এবার জ্ঞানবাপী মসজিদের নিচে শিবলিঙ্গ এবং ভাঙা মূর্তি মিলল। সমীক্ষা রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ মসজিদ কমিটির। প্রকাশ্যে এসেছে জ্ঞানবাপী মসজিদের বৈজ্ঞানিক সমীক্ষা রিপোর্ট। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট বলছে, বারাণসীর জ্ঞানবাপী মসজিদের ভেতর হিন্দু দেবদেবীদের মতো চেহারার মূর্তি খুঁজে পাওয়া গিয়েছে। আর এরপর থেকেই নতুন করে তৈরি হলো বিতর্ক। কারণ এহেন রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছে মসজিদ কমিটি। এএসআই এর রিপোর্টে বলা হচ্ছে, হনুমান, গণেশ এবং নন্দীর মতো মূর্তি জ্ঞানবাপীর অনন্তে দেখা গিয়েছে। শুধু তাই নয়, অসম্পূর্ণ শিবলিঙ্গের অস্তিত্ব পাওয়া গিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম জ্ঞানবাপীতে পাওয়া বেশ কয়েকটি মূর্তির ছবিও তুলে ধরেছে। এই রিপোর্ট সামনে আসতেই সরব হিন্দু পক্ষ। তাদের তরফে বিষ্ণু শঙ্কর জৈন দাবি করেন, জ্ঞানবাপী থেকে যেসব দেবদেবীর ভাঙা মূর্তি পাওয়া গিয়েছে তাতেই প্রমাণ হয় যে পুরনো মন্দির ভেঙে তার উপর মসজিদ তৈরি করা হয়েছিল। সমীক্ষা রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে এখান থেকে পুরনো মুদ্রা এবং নুড়ি পাথর পাওয়া গিয়েছে। সেখানে পার্সি ভাষার উল্লেখ রয়েছে। এই প্রেক্ষিতে বিষ্ণুশঙ্কর বলছেন, এই সব বিষয়গুলি প্রমাণ করে যে 17 শতাব্দীতে মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছিল। যদিও এই রিপোর্টকে চূড়ান্ত বলে ধরে নিতে নারাজ মুসলিম পক্ষ, বরং তারা এই রিপোর্ট নিয়ে সন্দিহান। অঞ্জুমান আঞ্জামিয়া অর্থাৎ জ্ঞানবাপী মসজিদ কমিটির তরফে আকলাক আহমেদ দাবি করেন, এর আগে অ্যাডভোকেট কমিশনের যা পর্যবেক্ষণ ছিল, এএসআই তার চেয়ে নতুন কিছুই পায়নি। শুধু নতুন করে সমস্ত মাপযোগের বিস্তারিত তথ্য দিয়েছে মাত্র। মসজিদ কমিটির সম্পাদক মোহাম্মদ ইয়াসিনের দাবি, এটা একটা রিপোর্ট মাত্র, কোনো চূড়ান্ত রায় নয়।
নানা ধরনের রিপোর্টই রয়েছে, তাই এএসআই সমীক্ষা রিপোর্ট যে চূড়ান্ত সেটা নয়। যেতে যেতে এক নজরে আপনাদেরকে রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার রিপোর্টটি জানিয়ে দিচ্ছি। নজর থাকছে শুরুতে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার 2-1টি জায়গায় হালকা বৃষ্টি তুষারপাত হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে। পরবর্তী 24 ঘন্টা রবিবার নাগাদ দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এছাড়াও এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের হিমালয়ের সংলগ্ন জেলাগুলিতে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া পুরোপুরি শুকনো থাকবে। সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা না থাকলেও 30 জানুয়ারি থেকে আবহাওয়ার পরিবর্তন অর্থাৎ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই।